এই প্রেজেন্টেশনটা 26 ফেব্রুয়ারি 2025 এবছর 26 ফেব্রুয়ারিতে আমি অফিসিয়ালি ইলেকট্রাল কমিশনের প্রেজেন্টেশনটা দেওয়া হয় 26 তারিখে। তো এটা হচ্ছে, যেমন প্রথমটা হচ্ছে নির্বাচন পদ্ধতির সংস্কারের প্রস্তাবনা। নির্বাচনী সংস্কার প্রস্তাবের দুটি ভাগ, একটা হচ্ছে জাতীয় সংসদের সংস্করণ আর নির্বাচন পদ্ধতির সংস্করণ। সংসদের সংস্করণটা হচ্ছে যে এই আমরা যে পদ্ধতি ইমপ্লিমেন্ট করব এতে ইলেকশন কস্ট আর নাই, একবার সেট করা হবে, যেটা বর্তমান যে বাজেট দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের একটা ইলেকশন করতে এর অর্ধেকের মতো যাবে, হাফ অফ দ্যাট খরচ হবে। তারপরে এটা শুধু মেইনটেনেন্স, আর যদি এক্সপানশন হয় সেটা বাকি বছরে আপনি যে কতটা ইলেকশন করেন আর কোনো কষ্ট নাই। আমরা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শুধু এমপিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এমপিদের হাতে ছেড়ে দিলে কি হয়, দেখা যায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না, অদ্ভুত সব আইন বের করে গণতন্ত্রকে অথর্ব করে দেওয়া হয়, সেগুলো আর হবে না। লেটস সি, জাতীয় সংসদের সংস্করণ। ক, মানে সংসদে এমপিদের দায়িত্ব এবং ক্ষমতার পুনর্বিন্যাস নিম্নরূপ। ক, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমপিদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে পাস বা গৃহীত হবে না। খ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন বাজেট পাস, সংবিধান সংশোধন, আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ জাতীয় বিলগুলো পাশের জন্য সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হবে। এটা ইলেকশন করে জনগণের রায় নিয়ে নেওয়া হবে, পার্লামেন্টের না। তারপর একটা হচ্ছে, যেমন ধরেন একটা ব্যাপারে সিদ্ধান্ত যে এমপিরা শুধু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ব্যাপারে পলিসি বা পদ্ধতি নির্বাচন করবেন। কারা এমপি হবে, লিডার হবে কারা, যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্যতাপূর্ণ, যাদের যোগ্যতা অন্য মানুষের চেয়ে বেশি, যারা বেশি বুঝে, যারা দেশের মানুষকে ভালোবাসে, সৎ মানুষ, তারাই তো লিডার হবে। তো তারা পলিসি নির্ধারণ করবে। যেমন সরকার দলের একটা প্রস্তাব, তাদের একটা পলিসি, তারা একটা প্রস্তাব করলো, বিরোধী দল একটা প্রস্তাব করলো, সি অন্যান্য দলের প্রস্তাব, ডি হচ্ছে সুশীল সমাজ বা প্রবাসী বা অন্যান্য প্রস্তাব, যেগুলো মোটামুটি ভালো প্রস্তাব, মিনিংফুল প্রস্তাব সবই নেওয়া হবে। সাথে থাকবে না ভোট, কোনোটাই না। এটা হলো 5টা আইটেমের একটা প্রস্তাবে ধরলাম 5টা। তো এ, বি, সি, ডি, ই এবং ই উপরোক্ত প্রস্তাব সমূহ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এটা সরাসরি ভোটের জন্য যাবে এবং ভোটে এই পলিসিতে জনগণ যেটা পাশ করবে সেটাই নেওয়া হবে এবং ভোটে নির্বাচিত পলিসি রাষ্ট্রের প্রশাসনিক বিভাগ বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে সংসদের সকল দল, সরকার, বিরোধী দল, উভয় পক্ষই পলিসি বা প্রস্তাব নির্বাচনে খুব সতর্কতার সহিত নির্ধারণ করবে। কারণ এখানে পাবলিক তো ভোট দিবে, তো সরকার দলের প্রস্তাবটা যদি খারাপ হয় এবং পাবলিক যদি বিরোধী দলের প্রস্তাবটা পাশ করে দেয়, তো সরকার দলের জন্য লজ্জার ব্যাপার হবে না? তো তারাও সতর্ক থাকবে, সত্যিকার ভাবেই দেশের ভালো করতে হবে আর কি। জনগণের ভোটাধিকার সবসময় জনগণের হাতে থাকবে, 5 বছরের জন্য এমপিদের হাতে হাইজ্যাক হয়ে যাবে না। প্রচলিত ব্যালট পেপার নির্বাচন পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে 4 অথবা 5 বছর পর পর নির্বাচন করা হয়, যাহা 100 বছরের, এটা 100 বছর প্লাস পুরাতন। ওই সময় মানুষের আওতায় কমিউনিকেশন মানে সিগন্যাল আদান প্রদানের সর্বোচ্চ গতিবেগ ছিল সাউন্ড স্পিড 330 মাইল পার সেকেন্ড, শব্দের গতি। কিন্তু
গত শতাব্দীর শেষ দশকে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, মানে শ্রেষ্ঠ আবিষ্কার একটা হলো যে ফাইবার অপটিক কেবল, যা প্রথমবারের মতো আলোর গতিকে মানে লাইট স্পিড নিয়ন্ত্রণ করে সিগন্যাল আদান প্রদান শুরু হয়। লাইট স্পিড হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। ফাইবার অপটিক কেবল আলোর গতিকে আগে কন্ট্রোল করা যেত না, মানুষ করতে পারতো না, কারণ আলো শুধু সোজা পথে যায়, বাঁকা পথে যায় না। ফাইবার অপটিক কেবল আলোকে বাঁকা পথে নিয়ে যায়। 96-97 সালের দিকে এটা বাণিজ্যিকভাবে এই ফাইবার অপটিক কেবল পৃথিবীতে ব্যবহার শুরু হয়। তখনই হঠাৎ করে মোবাইল ফোন টোন ভরে যেতে থাকলো, মোবাইল ফোন চলে আসলো, গ্রামীণ ফোন যেটা এয়ারটেল, তারপর সেবা, এইসব ফোন বাংলাদেশে ভরে গেল। এই পরিবর্তনটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের লাইট স্পিডের কারণে। 1,86,000 মাইল পার সেকেন্ড এই পৃথিবীর দ্বিতীয় ধাপের মানে আরেকটা বড় বিপ্লব আসলো পৃথিবীতে। শিল্প বিপ্লবের পরে সবচেয়ে বড়টা এখানে তথ্য বিপ্লব। এই ফাইবার অপটিক কেবলের কারণে আমাদের কমিউনিকেশন স্পিড বেড়ে গেল, লাইট স্পিডে যাওয়া শুরু করলো সব। তো এই তথ্য প্রযুক্তির ব্যবহারে নির্বাচনী ব্যয় পূর্বের তুলনায় অতি নগণ্য এবং একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করে প্রতি বছর একাধিক নির্বাচন ব্যবস্থা বা অর্গানাইজ করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে বহু মানবের বহু দিবসের তিল তিল শ্রমের তিলোত্তমা মূর্তি আজকের এই অনন্ত যৌবনা সভ্যতা। এখানে আমরা টেকনোলজি ছেড়ে পুরানো অ্যানালগ সিস্টেম নিয়ে আমাদের ইলেকশন ডেমোক্রেসি প্রসেস রাখতেছি এবং কি করতেছি আমরা, এই যে তিলোত্তমা মূর্তি সভ্যতার, সেখানে আমরা প্রাগৈতিহাসিক যুগে গিয়ে মারামারি কামড়াকামড়ি করতেছি। ভেরি আনফর্চুনেট। এখন দ্বিতীয় পার্ট, নির্বাচন পদ্ধতির সংস্কার। এই পদ্ধতিতে আমরা তিন ধরনের ভোটিং সিস্টেম থাকবে। একটা হচ্ছে অনলাইন ভোটদান, যারা স্মার্টফোন ইউজ করে তারা তাদের ভোট স্মার্টফোন থেকেই ভোট দিতে পারবে, যেখানে থাকুক, যেখানে বসে, ঘরে বসে, যে কোনো জায়গায়, যে কোনো সময়। সেকেন্ড, যারা স্মার্টফোন ইউজ করে না তারা পোলিং বুথে যাবে। এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কাউন্সিলে, থানা লেভেলে, উপজেলা লেভেলে, তারপর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন ওয়ার্ড বা পুলিশ স্টেশন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেফ জায়গাগুলোতে একটা পোলিং বুথ বসানো হবে, পার্মানেন্ট ইলেকশন বুথ। এটিএম মেশিনের মতো হবে আর কি। সেখানে ফিঙ্গার, ফেস আইডি এগুলো কনফার্ম করবে। হিউজ প্রোপাগান্ডা রাখা হবে যাতে পাবলিক যে কেউ ভোট দিতে পারে, বাচ্চা ছেলেও ভোট দিতে পারে, এরকমভাবে এক্সপ্লেন করা থাকবে। তো বাচ্চা ছেলে মানে হচ্ছে যে বাচ্চা ছেলে আর কি, মানে 18-19 থেকে তো ভোট শুরু হয়ে যায় আমাদের এখানে, এরা তো পারবেই। এমনকি ওল্ডম্যান যারা অ্যানালগের তারাও ওইটা দেখে করতে পারবে, সেখানে গাইড থাকবে, খুব ইজি। পোলিং বুথে যাবে যারা স্মার্টফোন ইউজ করে না। আর যেসব দুর্গম এলাকায় স্মার্টফোন নাই বা পোলিং বুথও নাই, অনেক লোক বাকি থেকে যাবে, সেখানে একটা ডেট করে মোবাইল টিম চলে যাবে, ম্যাজিস্ট্রেট এবং ফোর্স সহ অনলাইন ভোটিং মেশিন নিয়ে যাবে। যেখানেই যাবে এটা অনলাইন হতে হবে, কানেক্ট করলেই ভোট দিলে সাথে সাথে সেন্ট্রালে কাউন্ট হয়ে যাবে। ব্যাকআপ থাকবে 2-3টা ডাটা সেন্টারে এবং ক্লাউডেও থাকবে। এটা চেঞ্জ করা সম্ভব না কারো পক্ষে হঠাৎ করে একা। তো অনলাইন ভোটিং, পোলিং বুথ আর ভ্রাম্যমান মোবাইল, এটা অনলাইন ভোটিং। স্মার্টফোন, যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের জন্য এই সিস্টেম, তারা ঘরে বসে ভোট দিতে পারবে। কারণ পোলিং বুথে যখন যায়, কেন্দ্রে গেলে সেখানেও লোকজন থাকে, ইনফ্লুয়েন্স করে কোনটাতে ভোট দিবা এরকম। আবার 2টা বোম ফুটলে, ককটেল ফুটলেই দেখা গেল আর কেউ ইলেকশনে যাচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না কেন্দ্রে। এখানে স্মার্টফোন ইউজ করে যারা, তারা ঘরে বসে আরাম করে দেখে ঠিক মতো ভোটটা দিতে পারবে যেটা তাদের মন চায়। প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি অফিস এবং নির্বাচন কমিশন অফিসে এফওসি দ্বারা, ফাইবার অপটিক কেবল এফওসি দ্বারা সংযুক্ত একটি ভোট কেন্দ্র থাকবে, যা 24 ঘন্টা বা দিনের সর্বোচ্চ সময় পর্যন্ত খোলা থাকবে। 24 ঘন্টার মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করে না তারা এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন।
এক্ষেত্রে একদিনেই পুরো সব ভোট দিতে হবে তা কোনো কথা নাই, সময় দেওয়া যায় 2-3 দিন, 1 সপ্তাহ, দেখতে হবে কত % ভোট কাস্ট হয়েছে। সেই অনুযায়ী যে 1 সপ্তাহ দেওয়া হইলো ভোটের, যার যখন ফ্রি আছে সে তখন গিয়ে ভোট দিয়ে আসবো। আর হচ্ছে ভ্রাম্যমান মোবাইল, এই ব্যবস্থাটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা স্মার্টফোন ব্যবহার করেন না, তারা ভোট এবং ভোট কেন্দ্রেও যেতে পারে না, ডিজিটাল ভোটিং সিস্টেমেও ভোট দিবেন না। তাদের জন্যে মোবাইল টিম, প্রত্যন্ত অঞ্চলের ভোটারগণ যারা স্মার্টফোনে ও ইলেকট্রনিক ভোট দিতে পারবেন না, তারা মোবাইল টিমের সহযোগিতায় ভোট প্রদান করবেন। অর্থাৎ 1 ও 2 নং পদ্ধতি যারা ব্যবহার করতে পারবেন না, মূলত তাদের জন্য 3 নম্বর পদ্ধতিটা। এখন আসতেছে নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট। নেটওয়ার্ক ডিপ্লয়মেন্টটা কানেক্টিভিটি। বেঙ্গল নেট লিমিটেড মেইন ডাটা সেন্টার থেকে ডিসি গোয়ান এরপর লাস্ট মাইল পর্যন্ত ফাইবার অপটিক নেটওয়ার্ক কানেক্টিভিটি নিশ্চিত করবে। বেঙ্গল নেট এই পরিপ্রেক্ষিতে বেঙ্গল নেট প্লাস সরকার বিদ্যমান কেবল মানে এক্সিস্টিং কেবল, বর্তমানে যে কেবল আছে, যেমন বিটিসিএল এর প্রত্যেক ডিস্ট্রিক্ট পর্যন্ত আছে এবং তাহলে অনেক উপজেলা লেভেলও আছে, ওই সব জায়গা থেকে 2 কোর ফাইবার অপটিক কেবল অধিগ্রহণ করবে রাষ্ট্রীয় প্রয়োজনে। নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট, সিকিউরিটি অ্যান্ড সফটওয়্যার। বেঙ্গল নেট লিমিটেড প্রতিটি জেলা এবং উপজেলায় সরাসরি নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট সম্পন্ন করবে এবং প্রয়োজন অনুসারে সরকারি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করবে, মানে গোয়ান গভর্নমেন্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা তৈরি করবে এবং এখান থেকে লাস্ট মাইলগুলো কানেক্ট হবে। সফটওয়্যার এবং ইআরপি সিস্টেম, আমরা বিশ্বের সেরা এবং সর্বোচ্চ মানের সফটওয়্যার কোম্পানি নিয়োগ করব। এ ব্যাপারে আমাদের প্রকিউরমেন্টে ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্টরা থাকবে, সেই লেভেলেরটা করা হবে আর কি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা শুধুমাত্র ইলেকশনে যে ইউজ হচ্ছে তা না, দেশের ভিতরে যারা স্মার্টফোন ইউজার তারা, প্লাস ধরেন আপনাদের প্রবাসীরা সবাই যে কেউ যে কোনো জায়গা থেকে লগ ইন করে ভোট দেবে, কারণ তার আইডি দিয়েই রেজিস্ট্রেশনটা হবে। ফিঙ্গার মানে বায়োমেট্রিক, মেট্রিক, ফেস টেস্ট সব দিয়েই করা হবে, এখানে এসকেপ করার কোনো চান্স নেই, ইজ দ্য মোস্ট সিকিউরড। তো আমাদের এই প্রস্তাবনার মূল উদ্দেশ্য হলো একমাত্র অনলাইন ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমেই দেশের সর্বস্তরে ভোটারদের ভোট প্রদান নিশ্চিত করা। অনলাইন ভোটিং সিস্টেমে বায়োমেট্রিক পদ্ধতিতে কিংবা জাতীয় পরিচয়পত্র আইডেন্টিফাই এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের জনগণ যে কোনো কেন্দ্র থেকে ভোট প্রদানে সক্ষম হবেন। বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অনলাইন ভোটিং সিস্টেমে ভোট জালিয়াতি বন্ধ হবে, ফলে নিশ্চিত হবে ডেমোক্রেসি ফর দ্য পিপল বাই দ্য পিপল। এটার কিছু অন্যান্য অ্যাডভান্টেজগুলো আমরা দেখতে পারি এখন। এটা হচ্ছে আপনার 1 নম্বর, ভোটারদের অংশগ্রহণ সহজ হবে, সমস্ত পৃথিবীর যে কোনো প্রান্ত হতে প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার ব্যাপারটা একদম মানে নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট প্রদান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে, একই সময়ে সেভ হবে এবং যখনই ভোট দেওয়া হচ্ছে তখনই এটা কাউন্ট হয়ে যাচ্ছে মেইন পর্যন্ত। যে কোনো প্রকারের কারচুপি বন্ধ হবে, কস্ট এফেক্টিভ, ব্যয়বহুল নয়, অত্যন্ত কম খরচ হবে। এই নেটওয়ার্ক একবার নির্মাণ করার পর 50 বছর বা অধিক সময় পর্যন্ত বহু নির্বাচন সম্ভব, শুধুমাত্র মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং এক্সপ্যানশন প্রয়োজন হবে, এই আর কি। এই নেটওয়ার্কের বাকিগুলো যে জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি এবং রিলেটেড এই সম্পর্কিত যা আছে সকল সুবিধা প্রদান করবে। এখানে ধরেন আপনার এনআরবি, বাংলাদেশ ন্যাশনাল কি বলে এনআরবি, বাংলাদেশের কোনটা, রেভিনিউ অথরিটি, যেটা আর কি বাংলাদেশ রেভিনিউ অথরিটি, রাজস্ব বিভাগ, তারপর প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের যে সিস্টেমটা আছে, ধরেন ডিস্ট্রিক্ট এডুকেশন সিস্টেম, মিনিস্ট্রি থেকে ডিজি থেকে ডিসি হয়ে লাস্ট মাইল পর্যন্ত উপজেলা লেভেল এবং সব পুরাটা একটা চেনে ইআরপি সিস্টেম বসায় দেওয়া যাবে। কোনো ফাইল কেউ ধরে বসে থাকতে পারবে না, সবাই দেখবে সবকিছু কোথায় কোনটা আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলবে একটা সেন্ট্রাল থেকে, মেশিনকে তো আর ব্রাইভ দেওয়া যায় না। এখানে মেইন ডাটা সেন্টার মেশিন থেকে কন্ট্রোল হবে, 3টা জায়গায় ব্যাকআপ রাখা হবে।
তো এটা সম্ভবই না, এক জায়গায় চেঞ্জ করলে 3-4টা জায়গায় চেঞ্জ করতে হবে, ইটস নট পসিবল। একদম পুরো মানে আমাদেরকে আর ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সততা এবং এফিসিয়েন্সির উপরে নির্ভর করা সেদিন চলে গেছে। এটা করা সম্ভব না এখন, যেভাবে নষ্ট হয়েছে আমাদের সমাজ। এটা ইআরপি সিস্টেম সবাই এটার সাথে কমপ্লাই করবে, মেশিন ওদের দৌড়াবে, এখন সবাইকে কাজ করতে বাধ্য করবে। যেটা যেটা ঠিক করা যে 3 দিনে ছেড়ে দিতে হবে ফাইলটা, 3 দিনে যদি না ছাড়ে সেটা রেড হয়ে যাবে, সবাই দেখতে পারবে যে এখানে একটা সমস্যা হয়েছে, কি হয়েছে, হি হ্যাজ টু এক্সপ্লেন। জবাবদিহিতা এমনি তৈরি হয়ে যেতেছে, আর এমন ভাবে হইতেছে জবাবদিহিতার আগেই সে দৌড়াইতে হবে। এটা কোনো অল্টারনেটিভ নাই। আমরা প্রত্যেকটা জায়গা ধরে ধরে ঠিক করতে পারবো না, তাহলে সব জায়গায় নষ্ট হয়ে আছে। আমাদেরকে টার্কি সলিউশনে যেতে হবে, চাবি পজিশনগুলো ধরতে হবে। তুই একটা চাবি ঘুরালে 50টা পরিবর্তন হয়ে যাবে, ওরকম চাবি ধরতে হবে। বুদ্ধিমান লোকেরা এইভাবেই কাজ করে। এবং আজকের দিনে আমরা আরেক দেশে করতেছি, নিজের দেশে করতে পারবো না? করা উচিত, না করলে মনে কষ্ট থাকতেছে। তো আমাদের দেশে কেন করবো না আমরা? এরকম একটা বিপ্লবের পরে এটাই সময়, এভাবেই করতে হবে। সেন্ট্রাল ডাটা সেন্টার দিয়ে সব চলবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ে যা আছে সব ডিপার্টমেন্ট এই সেন্ট্রালে হয়ে যাবে, সেন্ট্রালাইজ হয়ে যাবে। ন্যাশনাল আইডি দিয়ে প্রত্যেকটা মানুষকে তার অ্যাকাউন্ট এবং সব কিছু ইজিলি ট্রেসেবল। খেলাপি ঋণ হইতে পারবে না, কিছু হইতে পারবে না। মেশিন থেকে সব ইমিডিয়েট প্রত্যেকের যা কিছু আছে দেখা দিবে সেকেন্ডে। এক জায়গা থেকে দেখতে হলে ভেরিফিকেশনও দরকার নেই, অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। সর্বক্ষেত্রে সকল বিভাগের প্রয়োজন মোতাবেক ইআরপি সিস্টেম ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে এবং 90% দুর্নীতি কমে যাবে স্ট্রেট। যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী ইআরপি এবং হার্ডওয়্যার ক্যাপাসিটি আপডেট করা যাবে। এখানে আমাদেরকে এটা করতেই হবে যেভাবে হোক। আমি এই যে টক শো দেখি, সমাজে দেখি লোকজনকে, প্লিজ ব্লেম গেম বন্ধ করেন। আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিত, আর যখন বিএনপি ক্ষমতা ছিল তারা খারাপ কিছু করলে আওয়ামী লীগ কি করতো, কিছু বললে বলতো আওয়ামী লীগও খারাপ করছে, প্রিভিয়াসলি এরাও খারাপ করছে। তার মানে বলতে চাচ্ছে যে ওরা খারাপ করছে দেখে তারও খারাপ করার রাইট আছে। আওয়ামী লীগ বিএনপির দোষ দিত, বিএনপি আওয়ামী লীগের দোষ দিত, জনগণ এই ব্লেম গেমের মধ্যেই বসে আছে, ঝুলা ছিল এতদিন। এরকম একটা বিপ্লবের পরেও কি আবার আমরা সেম একই পদ্ধতিতে হাঁটবো? যেই ডেমোক্রেটিক পদ্ধতি দিয়ে এত ঝামেলা হইল, আমাদের ডেমোক্রেসি ফেল করছে, কনস্টিটিউশন ফেল করছে, এই জন্য বিপ্লব হয়েছে। আজকে আমরা ঠিক না করে, রিফর্ম না করে সেই একই রাস্তায় আবার হাঁটবো, কি চেঞ্জটা হবে? তো নেড়ার বারবার বেল গাছতলায় যাওয়া হচ্ছে না।